আরেকটা ইস্যু বলতে ভুলে গেছি, জাস্ট একটু বলি। হ্যাঁ, অবশ্যই। এটা হলো গিয়া যে আমি কিন্তু ভারতের টিভি বা ইউটিউব আমি এটা একটু ফলো করি, হ্যাঁ করতে হয়। তো আমি ইসরায়েলেরটাও করি, হ্যাঁ এনিওয়ে, হ্যাঁ সেটা হচ্ছে যে ধরেন ভারতীয় গণমাধ্যমেও এটা ছেপেছে যে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, অর্থাৎ আওয়ামী লীগ এখানে রাজনীতি করার সুযোগ পাবে। যেহেতু বিএনপি গভর্নমেন্ট আসার পরে একটা আইন হয়েছে, আইন হয়ে আপনার নিষিদ্ধ করা হয়েছে, এটার পরে কিন্তু তাদের মনে হচ্ছে এক ধরনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ইদানিং এখন আমি বলতে শুনছি যে বলছে যে শেখ হাসিনার যদি 30% সাপোর্ট বাংলাদেশের থেকে থাকে তাহলে 30% মানুষ দাঁড়াচ্ছে না কেন রাস্তায়। মানে এখানে যে এখন 70%-এর সরকার আছে, ধরেন 70% সাপোর্ট করে যে সরকার এবং বিরোধী দল নিয়ে আছে, সেটা কিন্তু তারা বলছে না, তারা বলছে 30% নামে কিনা। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসন হওয়া না পর্যন্ত ভারত মনে করে যে বাংলাদেশ আসলে তাদের পক্ষে আসছে না, এই ধরনের একটা আমি প্রবণতা দেখতে পাই। দ্বিতীয় কথা আপনি বললেন নিরাপত্তা। আরেকটা জিনিস বলি, এই যে এই ইনফিল্ট্রেটার মানে এই যে অনুপ্রবেশকারী, কতবার বলা হয়েছে বাংলাদেশ নাকি অনুপ্রবেশ করে নাকি 1 কোটি 1.5 কোটি 2 কোটি লোক নাকি ওখানে থাকে। কিন্তু ওরা যখন এখন অনুপ্রবেশকারীদেরকে মানে পুশিনের জন্য, বাংলাদেশে পুশিনের জন্য যখন লিস্ট বানাচ্ছে, সেই লিস্টে দেখা যাচ্ছে 3000 লোক। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা উনাদের বিএসএফ এর সৈন্যরা বাংলাদেশে এসে ঢুকে গেছে উইদাউট এনি পারমিশন, এবং ঢুকে তারা আরেকজন কাকে কিডন্যাপ করতে মানে ধরে নিয়ে যাবে। সো তারা বাংলাদেশে আসছে, সেইটা হচ্ছে কি আমাদের সবচেয়ে, আমরা কিন্তু কোনোদিনও বাংলাদেশ থেকে কেউ ওখানে যে আক্রমণ করেছে এটা কিন্তু বাংলাদেশ মানে ভারত বলতে পারবে না। এখন আপনি আসেন যে তার মানে কি, যে বাংলাদেশ থেকে তারা বলতে চায় যে ধরেন ওদের ওখানকার যারা বিচ্ছিন্নতাবাদী আছে তারা বাংলাদেশে এসে সুযোগ পেয়েছে বলতে চায়। আমার কথা হচ্ছে আচ্ছা, যদি তারা সুযোগ পেয়ে থাকে এবং তারা যদি কার্যক্রম চালিয়ে থাকে ভারতে বাংলাদেশের থেকে সুযোগ নিয়ে, এই নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে কয়জন লোক মারা গেছে ভাই? আমি তো আপনাকে বলতে পারবো যে ভারত যেহেতু আমাদেরকে পানি আটকায়, তাতে আমাদের কতজন লোক মারা যায়, ফ্লাড বলেন বা ড্রট বলেন, যখন বেশি পানি হয়, মানে বর্ষার সময় পানি ছেড়ে। আমি এইটাও মনে করি যে আমাকে যদি স্পষ্ট করে নিরাপত্তার ব্যাপারে না বলা হয়, আমি বলবো যে এটাকেও আপনারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতেছেন, এটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করতেছেন। আর যদি সত্যি বাংলাদেশের সাথে আপনারা এই সমস্যার সমাধান করতে চান, আমি এইটা বলতেছি কারণ আপনি বলেন যে ভারত থেকে অনেকেই আমার এই অনুষ্ঠান দেখে। আমি বলতে চাই যদি সত্যি এটা যদি করতে চান, অবশ্যই আমরা দেখি না, শুধু সাকিব ভাই গালাগালিও শুনতে হয় না। আমি ঠিক আছে আমরা শুনবো, অসুবিধা নাই, আমাদের ধৈর্য আমরা ধরবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, আপনারা কি আন্তরিকভাবে আমাদের সাথে এই আলোচনাগুলো করবেন কিনা সেটা বলেন। নজরদারির কথা আরেকটা, আন্তরিকতার সাথে আলোচনা করবেন কিনা, কারণ আমি যতটুকু জানি যে এই আন্তরিকতার একটা অভাব আমরা মানে পরিলক্ষিত। বাংলাদেশ কেন নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে বলছি, এটা কি চীনের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের ঘনিষ্ঠতা হলে তাদের নিরাপত্তার হুমকির বিষয়টি কেন আসছে? নিরাপত্তার হুমকির বিষয়টা সবচেয়ে বেশি এসেছে 2001 থেকে 2006 সময়। 2001 থেকে 2006 অনুপ চেটিয়া, আপনার মনে আছে অনুপ চেটিয়া যখন এখানে এসেছিলেন, বা পরেশ বড়ুয়া, এনাদেরকে ধরে, এবং আমি তো মনে করি এদের অনেকেই দেশপ্রেমিকও, হ্যাঁ তাদের অভ্যন্তরীণ কারণে অনেকেই বিদ্রোহ করে, মাওবাদীরাও বিদ্রোহ করে, এটা তো করে, ওই দেশেও তো অপারেশন আছে। কিন্তু তারা এই অনুপ চেটিয়া এবং আপনার পরেশ বড়ুয়া ইনাদের ব্যাপারটা কি খালি মানে হাইলাইট করেছে, ইনাদের উপরেই সমস্ত করেছে, এবং উনাদের দুইজনকে এখানে আশ্রয় দেওয়াতে যেন উনাদের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে এরকম একটা কথা বলতে চায়। কিন্তু কিভাবে হলো, প্রসেসটা কি, উনারা বাংলাদেশ থেকে আশ্রয় নিয়ে আসলে কতটুকু বেশি ঝুঁকি বা ভারতের হয়েছে, আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানি না। কিন্তু রিসেন্ট তারা যে কথাগুলো বলছে, চীনের অবস্থান, যে লালমনিরহাটে চীনের যে স্থাপনার কথা হচ্ছে, সেই বিষয়গুলো তারাও নজর রাখছে। ঠিক আছে, লালমনিরহাটে রাখছে, তারা তো বলছে তারা রংপুর দখল করে নিবে, এটাও অনেকে বলেছে। তারা এটা আপনার ফেনী বাইপাসের সময়ও তারা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলাদেশ থেকে, এটাও বলেছে। আমরা লালমনিরহাটে কি করব, আমাদের এরিয়াতে আমরা কি করব, সেটা তো আমাদের ব্যাপার, সেটা তারা নজরদারি তো অবশ্যই তারা করতে পারে, তারা করবে। এবং তারা, আপনি তো জানেন যে বর্ডার এলাকায় তাদের বোধহয় ড্রোন আছে, আমরা এখন বোধহয় আমাদেরও ড্রোন মোতায়েন করা উচিত। সুতরাং তারা আমাদের দিকে তাকায় থাকবে, নজরদারি করবে, আমাদের সামরিক বাহিনী, আমাদের বিজিবি, তারা কোথায় কোথায় পোস্টেড আছে দেখবে, দ্যাট ইজ নট এ প্রবলেম ফর মি। আমার তাতে কোনো প্রবলেম নেই। খালি এটাকে নিয়ে আপনার একটা অপপ্রচার বা প্রচারণা করার থেকে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আলোচনা করা যায় এবং আলোচনা করে এটা নিয়ে এগোনো যায়। কিন্তু আপনি যদি এগোতে না চান, তাহলে এগুলো নিয়ে আপনি খেলতে চান। এখানে একটা জিনিস বলে আমি এখানে শেষ করতে চাই, এই জায়গায় আলোচনার সম্ভাবনাটা কি আপনি দেখছেন দুই দেশের মধ্যে? যে আসলে এইখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু বলি
যে যারা আপনার অথরিটেরিয়ান, মানে যারা আপনার, যেমন ধরেন মুসোলিনির ইটালি, হিটলারের জার্মানি অথবা ইসরায়েলের রাজনীতি, সেখানে কিন্তু তাদের পররাষ্ট্র বিষয়ক, মানে অন্যান্য দেশকে তারা কিভাবে আক্রমণ করবে, অন্যান্য দেশকে কিভাবে তারা দখল করবে, সেটাই কিন্তু হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির প্রধান বিষয়। যেমন ধরেন চীনের বা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কিন্তু বড় বিষয় না, কিন্তু ভারতের কাছে কিন্তু এটা অনেক বড় বিষয়। ভারতের ভিতরের যে অভ্যন্তরীণ রাজনীতি, এটা চলেই পররাষ্ট্রনীতির উপরে। যেমন ধরেন আমি আপনাকে গতবারের অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশ বলেন, পশ্চিমবঙ্গ বলেন, আসাম, মেঘালয়, ত্রিপুরা, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে বিজেপির ভোট পাওয়ার জন্য। এবং বাংলাদেশকে যদি তারা যদি ওইভাবে খারাপ অর্থে না দেখায় যে বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের শত্রু, এটা যদি না দেখায়, তাহলে তারা কখনোই হিন্দু ভোট কনসলিডেট করতে পারবে না। হিন্দুদেরকে ভয় দিতে হবে বাংলাদেশকে নিয়ে। দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ হ্যাজ টু বি ডান, এবং সেটাই বিজেপি করছে এবং করে তারা সাকসেসফুল। এবং আমি যেটা বলতে চাচ্ছি, সেই জন্য আমাদের সাথে আলোচনা করলে, বাংলাদেশের সাথে সমস্যার সমাধান হয়ে গেলে, তারা তো অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না। সুতরাং তাদের জন্য বাংলাদেশ এনিমি থাকা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির জন্য। আর পরপর কি স্টেটমেন্ট দিলেন যে এখন আমরা মেরে ফেলেছি, শেষ করে দিয়েছি, তোমরা তোমাদের ক্ষমতা বুঝে নাও। হ্যাঁ, তোমরা তোমাদের ক্ষমতা বুঝে নাও। হ্যাঁ, এর আগে তারা ওই দেশে অভ্যুত্থান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক মিডিয়া এই প্রোপাগান্ডা করেছে যে প্রায় 30,000 মানুষকে হত্যা করার ব্যাপার ছিল, এবং সারা আমেরিকার মানুষ এবং দুনিয়ার মানুষকে এমন একটা বুঝ মোটামুটি তৈরি করা হয়ে গেছিল যে খোমেনি পড়ে গেছে, এখন হচ্ছে সব ওলট পালট হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে ইরানে তো রেজিম চেঞ্জ হলো না। না হওয়ার পর এই মাস কয়েক পর এত কিছু, এত যুদ্ধ, এত মানুষ মারা হলো, এত বোমা বিস্ফোরণ করা হলো, সেখানে হচ্ছে লাখো কোটি মানুষ এখানে সমবেত হইলো তাকে শ্রদ্ধা জানাইতে আর কি। এইটাতে হচ্ছে ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় ব্যর্থতা, এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্রের, শুধু ট্রাম্প না, পুরো আমেরিকান ইয়ার হচ্ছে একটা বড় ধরনের। আরেকটি জিনিস আমি যোগ করি, তিনি একই সাথে এটা হলো তাদের ইরানের বলছেন যে ওখানে সব মানুষকে তিনি মেরে ফেলতে পারেন ইচ্ছা করলে, চাইলে। ওই তো উদ্ভ্রান্ত এবং ব্যর্থ মানুষের বিলাপ আর কি। তো উল্টাপাল্টা কথা বলে আর কি, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, খাইতেও পারবে না, মারতে পারবে না। এবং আরেকটা ব্যাপার যে একই সাথে পৃথিবীর এত দেশ থেকে যে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছেন, তাতে কিন্তু ইরানের একটা বিরাট বড় মরাল ভিক্টরি হলো, বিরাট একটা নৈতিক বিজয় ঘটলো ইরানের আর কি। এবং আমেরিকার ঘটলো একটা নৈতিক পরাজয়, আমেরিকা পরাজিত হলো আর হচ্ছে ইরান জয়লাভ করলো। মানে কত এটা দেখেন কতটাই মানে মানবিক একটা অমানবিক একটা ব্যাপার। এতদিন তার জানাজাটাও করা যায় নাই, এরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছিল আমেরিকা আর কি। এবং শেষ পর্যন্ত তো সবই হলো। এবং আমেরিকার তো ট্রাম্প সাহেবের তো নাকটা কাটা গেল, আরও কি কাটা যাবে সেটা হচ্ছে গিয়ে এই কয়দিন পর তাদের যে এন্ট্রিম ইলেকশন আছে, মধ্যবর্তী নির্বাচন আছে তাদের দেশে, সেই সিনেট নির্বাচনের দেখা যাবে আর কি বিষয়টা, ফলাফলটা কি আসে আর কি। তো রেজিম প্রত্যক্ষভাবে চেঞ্জ, পরোক্ষভাবেও চেঞ্জ হইল না ইরানে, কিন্তু পরোক্ষভাবে পরিবর্তনের সম্ভাবনা আমেরিকাতে দেখা যাচ্ছে ট্রাম্প রেজিমের পরিবর্তনের। এবং একটা বিষয় হচ্ছে খুব ভালো হয়েছে, যেটা আসলে গণতন্ত্রের একটা, এটা হলো একটা বিশাল মিস্ট্রি অফ ডেমোক্রেসি, যে এরা কেন জিতে যায়। এবং তেমনিভাবে একটা বড় মানে মিস্ট্রি এবং ট্র্যাজেডি ছিল আমেরিকাতে হচ্ছে এই ট্রাম্প সাহেবের জিতে আসাটা, আমার দৃষ্টিভঙ্গি থেকে। সেই জায়গাটা আমার মনে হয় আমেরিকা এবং বিশ্ববাসীর কাছে এটা একটা নতুনভাবে বিষয়গুলোকে রিভিউ করবার একটা সুযোগ দিয়েছে, যে এরকম পাগলদেরকে আমরা বারবার ভোট দেবো কিনা, এদেরকে বারবার আমরা মসনদে নিয়ে আসবো কিনা, নিয়ে আসার পর এরা বিশ্ব মানবতার জন্য এবং কি ঘুরে ফিরে দেখবে যে আমেরিকার অর্থনীতির জন্য কিন্তু এরা বিপদ ঘটাবে আর কি। মানে গ্যাম্বলিং খেলছে, জুয়া খেলার খেলা খেলতেছে এরা। এইটা একটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ একদিক দিয়ে ভালোই করেছে, সাহসিকতার সাথে তার স্পিকার সাহেব ওখানে গেছে, এটা একটা বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। একই সাথে আমরা বাংলাদেশের একটা দ্বিচারিতা দেখেছি এই সরকারের। স্পিকারকে পাঠিয়েছে খমেনির ওইখানে, আবার বাংলাদেশে দক্ষিণ প্লাজায় আমেরিকান পতাকা তুলে যে আমেরিকার 250 বছর পূর্তির অনুষ্ঠান হইলো, সেখানে আমরা ডেপুটি স্পিকারকে পাঠাইছি, এক জায়গায় স্পিকার, এক জায়গায় ডেপুটি স্পিকার। এইটা আবার একটা মানে বিতর্কের বিষয় আছে। এই সবার সঙ্গে বন্ধুত্ব, হ্যাঁ, এটা আসলে সবার সঙ্গে বন্ধুত্ব হয় না, সবার সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব না, ঠিক আছে। কতগুলো জায়গা আছে যে জায়গায় আপনাকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। আমেরিকা হচ্ছে বিশ্ব মানবতার শত্রু, তাকে যদি শুধু বলেন যে সে মুসলমানদের শত্রু, তাহলে এটা এক পেশে কথা হয়ে যায়।
ঠিক আছে, সেজন্য আফগানিস্তান বলেন, ইরাক বলেন, পালাস্তাইন বলেন, গাজা বলেন, ইরান থেকে শুরু করে আপনি যদি ল্যাটিন আমেরিকায় চলে যান, আপনি যদি হচ্ছে এই যে ভেনেজুয়েলাতে যান, আপনি নিকারাগুয়ার ঘটনা দেখেন, এই সব কিছু চিলির ঘটনা দেখেন, সব কিছু মিলাইলে হলো সারা পৃথিবীতে হচ্ছে গিয়ে মানে তছনছ করা যায় দেশ হলো এই আমেরিকা। ঠিক আছে, সেই আমেরিকাকে আপনি কতটুকু সাহায্য পান আমেরিকার থেকে? আপনি আমেরিকার থেকে, আপনি জায়গা থেকে, জাপান